কথায় আছে পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। একটি পাপ আড়াল করতে গিয়ে মানুষ আরো কয়েকটি পাপ কাজ করে ফেলে, আর এই পাপের পেছনে থাকে লোমহর্ষক কিছু হত্যাকাণ্ড। কেউ এই পাপ কাজ করে নিজের বাবা মা ভাই বোনদেরকে ভালো রাখার জন্য, আবার কেউ এই পাপ কাজে জড়িয়ে যায় নিজের খ্যাতি আর সুনামকে বৃদ্ধি করার জন্য। এমনই কিছু লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে তৈরি করা হয়েছে পাপ সিনেমাটি। লোভ, লালসা, পরকীয়া সবকিছু মিলিয়ে মুভিটি একদম জমে উঠেছে। শহরের এক বিশিষ্ট ধনী ব্যবসায়ীর চাঞ্চল্যকর মৃত্যুতে গোটা দেশ যখন তোলপাড় হয়ে যায়, তখন তার এই মৃত্যুর তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে আরও দুটো খুন। কিন্তু এই খুনগুলো কেন করা হলো, আর এই খুনগুলোর আসল মাস্টার মাইন্ড কে, সেটা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত থাকার। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। মুভির শুরুতেই আমরা শাহেদ আহমেদ খানকে দেখতে পাই। তিনি ছিলেন বিখ্যাত পদ্মা টেক্সটাইলের চেয়ারম্যান, সেই সাথে তিনি শহরের অন্যতম একজন ধনী ব্যক্তি। প্রতি রাতের মতো আজকেও সে সোনারগাঁও হোটেলের বারে বসে মদ পান করে পার্টি শেষ করে বাসায় ফিরছিলেন। তবে আজকে একটু বেশি মদ খাওয়ায় গাড়িতেই তার শ্বাসকষ্ট হচ্ছিল। বাসায় ফিরে শাহেদ দেখতে পাই তার স্ত্রী রোমানা কারো একজনের সাথে ফোনে লাহুস্যময় ভঙ্গিতে চ্যাট করছে। এটা দেখে শাহেদের সন্দেহ হয় এবং সে রোমানাকে বকাবকি করতে থাকে। রোমানা গরিব ঘরের মেয়ে হওয়ায় শাহেদ সবসময় রোমানাকে ফকিন্নি বলে আখ্যায়িত করত। এভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রোমানা বলে বসে, আমাকে যদি তোমার ভালোই না লাগে তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আর আমার বাবাও তো তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। আমাকে যদি তোমার ভালোই না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। এটা শোনা মাত্রই শাহেদ রোমানার গালে একটি থাপ্পড় মেরে বসে। এরপর শাহেদ তার রুমে চলে যায়। এরপর রোমানা তার বয়ফ্রেন্ড জিসানকে ফোন করে। জিসান ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্টর, বর্তমানে মডেলিং ও কিছু মিউজিক ভিডিওর কাজ করে দিন কাটছিল তার। জিসান সবকিছু শোনার পর রোমানাকে পরামর্শ দেয় শাহেদকে মেরে ফেলার জন্য। জাপানের মানুষ এক অদ্ভুত পদ্ধতিতে আত্মহত্যা করে। রুমে দরজা জানালা বন্ধ করে রুমে পাতিল বসিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে অক্সিজেনের অভাবে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু ঘটে। শাহেদকে একইভাবে মারার জন্য জিসান জোর করতে থাকে রোমানাকে। রোমানা প্রথমে ভয় পেলেও পরবর্তীতে জিসানের প্ল্যান মতোই কাজ করতে থাকে। একদিকে রোমানা জিসানের জন্য তার স্বামীকে মারতে যাচ্ছে, আর অপরদিকে জিসান তার মিউজিক ভিডিওর জন্য কক্সবাজারে গিয়ে রাত কাটাচ্ছিল তার সহযোগী এক মডেল ইমতির সাথে। ইমতি নিজেও ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্টর। ভালো ফিগার থাকা সত্ত্বেও ভালো কোনো লিঙ্ক না থাকায় মডেলিং জগতে সে কোনো নাম করতে পারছিল না। তার বাবার ক্যান্সারের চিকিৎসা ও ছোট দুই ভাই বোনের খরচ চালানোর জন্য সে বাধ্য হয়ে জিসানের সাথে গিভ অ্যান্ড টেকের বিনিময়ে সেই মিউজিক ভিডিওতে কাজ করে। এদিকে জিসানের কথা মতো রোমানা তার স্বামীর রুমের দরজা জানালা আটকে পাতিলে জামা কাপড় ভরে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে চলে যায় পাশের রুমে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর ধোঁয়ায় ভরে যায় এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে শাহেদ মৃত্যুবরণ করে। কয়েক ঘন্টা পর রোমানা শাহেদের ঘরে ফিরে আসে। শাহেদের মৃত্যু নিশ্চিত হয়েছে বুঝতে পেরে সে সব জানালা খুলে ধোঁয়া বের করে দেয় এবং হাঁড়ি পাতিল সব পরিষ্কার করে ফেলে আলামত নষ্ট করে ফেলে। আর এই হত্যাকাণ্ডের খবর সবাই জানতে পারে সকালে, যখন বাসার এক চাকর শাহেদের ঘরে নাস্তা দিতে যায়। অবশ্য শাহেদকে মৃত দেখে রোমানা মিথ্যা অজ্ঞান হওয়ার অভিনয় করে। কেসটা তদন্ত করতে আসে ডিবির লাশসময়ী অফিসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাইলা আহমেদ। পুরো ঘরে শাইলা কোনো হত্যাকাণ্ডের প্রমাণ না পেলেও সে দেখতে পায় সিলিংয়ে কালো কালো দাগ লেগে আছে। আসলে সেদিন পাতিল থেকে উঠে যাওয়া আগুনের ধোঁয়ার কারণে সিলিংয়ে কালো কালো দাগ লেগেছিল, যেমনটা আমরা রান্নাঘরের ছাদে দেখি। এরপর শাইলা রোমানার সাথে একান্তে কথা বলে, কিন্তু রোমানা ডিবি পুলিশের সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। রোমানা জানায় শাহেদ মদ পান করে তার গায়ে হাত তুলেছিল ঠিকই, কিন্তু তারপর সে রাগ করে দরজা বন্ধ করে এই ঘরে শুয়েছিল। তাই শাহেদ বেডরুমে কিভাবে মারা গেল তা সে বুঝতে পারছে না। শায়লা এবার চলে যায় গোল্ডেন ব্যাংকে, যেখানে শাহেদের সব টাকা জমা থাকতো। শায়লা তখন ব্যাংক ম্যানেজারকে বলে শাহেদ কোনো অবৈধ লেনদেন করেছে কিনা। ব্যাংক ম্যানেজার জানায় সে কোনো অবৈধ লেনদেন করেনি, সব ব্যবসায়িক লেনদেন। এরপর শায়লা বলে এখন থেকে যদি অস্বাভাবিক লেনদেন হয় তাহলে টাকাটা দেওয়ার আগে অবশ্যই পুলিশকে জানাবেন। এরপর শায়লা তার একটি কার্ড ব্যাংক ম্যানেজারকে দিয়ে সেখান থেকে চলে আসে।
এদিকে শাহেদের যেহেতু কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তার অফিসের জিএম কোড অর্ডার অনুযায়ী রোমানাকে কোম্পানির স্বত্বাধিকারী ঘোষণা করে। যদিও শাহেদের কিছু দুঃসম্পর্কের আত্মীয় স্বজন সম্পত্তির লোভে ঘুরঘুর করছিল, তখন ম্যানেজার তাদেরকে সাদে নিয়ে যায় আর তাদেরকে ভয় দেখিয়ে বলতে থাকে পুলিশের ধারণা কেউ সম্পত্তির লোভে শাহেদকে মেরেছে। যারা যারা এই সম্পত্তির অংশীদার হতে পারে তাদেরকে ডিবি পুলিশ ডেকেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা শুনে তারা সবাই সম্পত্তির দাবি তুলে নিয়ে যে যার মতো চলে যায়। শাহেদের পোস্টমর্টম রিপোর্টে আসে যে শাহেদের হার্ট অ্যাটাক হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। পুলিশ পোস্টমর্টম রিপোর্ট থেকে নতুন কোনো প্রমাণ খুঁজে পায় না। অন্যদিকে জিসান শুটিংয়ে এমতির সাথে নাচানাচি শেষ করে ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে থাকে। তখন সে দেখতে পায় তার কথা মতো তার প্রেমিকা রোমানা তার স্বামীকে মেরে ফেলেছে। তাই সে খুশিতে ঢাকায় এসে রোমানার সাথে মাস্তি করতে থাকে। তাদের এই পাপের সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ রোমানার মোবাইলে ফেক ফেসবুক আইডি থেকে একটি ভয়েস মেসেজ আসে। ভয়েসে শোনা যাচ্ছিল জিসান রোমানাকে বলেছিল কিভাবে ঘরে আগুন ধরিয়ে ধোঁয়া দিয়ে মানুষ মারা যায়। আর এই কথাগুলোই কিন্তু সেদিন জিসান হোটেলে বসে রোমানাকে ফোনে বলেছিল। এগুলো কিভাবে রেকর্ড হলো তারা তা বুঝতে পারে না। তবে রেকর্ডিং পুলিশের হাতে না পড়ার বিনিময়ে ফেক আইডি তাদেরকে ব্ল্যাকমেইল করে 1 কোটি টাকা চায়। তখন জিসান 1 কোটি টাকা ব্যাংক থেকে তুলে আনতে বলে রোমানাকে। রোমানা টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার আগের কথা মতো পুলিশকে জানিয়ে দেয়। এরপর পুলিশের একজন লোক ব্যাংকের বাহির থেকে কড়া নজর রাখলেও জিসান কৌশলে রোমানার সাথে ব্যাগ অদল বদল করে নেয়। জিসান আগেই বুঝতে পেরেছিল রোমানা এতগুলো টাকা একসাথে তুললে পুলিশ সন্দেহ করবে, ফলে পুলিশ রোমানার পিছু নিবে। আর সেই সুযোগে জিসান যেন চলে যেতে পারে উত্তরার দিকে, সেজন্য সে ব্যাগগুলো অদল বদল করে নেয়। জিসান ব্ল্যাকমেইলের কথা মতো টাকার ব্যাগটা উত্তরাতে একটা ময়লার ডাস্টবিনে রেখে যায়। তবে তার আগেই সে বুদ্ধি করে ব্যাগে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে রাখে। আসলে জিসানকে যে ব্ল্যাকমেইল করছিল সে আর কেউ নয়, সে ছিল ইমতি। সেদিন রাতে পাশের রুম থেকে গোপনে জিসানের কথাগুলো রেকর্ড করছিল ইমতি। ইমতির বাবার ক্যান্সারের চিকিৎসার জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তাই সে ব্ল্যাকমেইল করে রোমানার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। সে বুদ্ধি করে টাকাগুলো নিজের ব্যাগে নিয়ে জিসানের ব্যাগটি রাস্তায় রেখে যায়, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয় না। জিসানের এক বন্ধু ছিল সাইবার এক্সপার্ট। সে এমতির ফেসবুক আইডি কোন নেটওয়ার্ক থেকে ব্যবহার করা হয়েছে সেটি ইন্টারপ্রিন্ট করে ফেলে এবং জিসানকে সবকিছু জানিয়ে দেয়। এরপর জিসান বুঝতে পারে যে ইমতি হচ্ছে সেই ব্ল্যাকমেইলার। ইমতির টাকাগুলো নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই জিসান তার বাসায় চলে আসে। টাকা 50-50 ভাগ হবে এটা কথা দেওয়ার পর ইমতি সরল বিশ্বাসে তার ফোন থেকে সকল রেকর্ড ডিলিট করে দেয়। এরপর জিসান তার আগের রূপে ফিরে আসে। ইমতির গলায় ওড়না পেঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর টাকাগুলো নিয়ে জিসান রোমানার কাছে আসে। রোমানা তখন জানতে চায় ব্ল্যাকমেইলের কাছ থেকে এই টাকাগুলো কিভাবে ফেরত পেল। তখন জিসানের কথার উত্তর না দিয়ে আগে এই 1 কোটি টাকা রোমানাকে জাজ মাল্টিমিডিয়া অফিসে গিয়ে সিনেমাতে বিনিয়োগ করতে বলে। কারণ রোমানা যদি টাকাগুলো দিয়ে কিছু না করে তাহলে পুলিশ তাকে সন্দেহ করবে। তাহলে সে 1 কোটি টাকা কি জন্য ব্যাংক থেকে তুললো। আর তাই জিসান রোমানাকে এই 1 কোটি টাকা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে বলে। মূলত জিসানের উদ্দেশ্য ছিল রোমানাকে প্রযোজক বানিয়ে সে ওই সিনেমার নায়ক হওয়ার শখ পূরণ করবে। আর এতে রোমানাও বোকার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকাগুলো ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। ইমতি হত্যার খবর পেয়ে অফিসার শায়লা সেখানে তদন্ত করতে যায়। মূলত ওই দিন ইমতি টাকাগুলো পেয়ে ফোন করেছিল হাসপাতালে ডাক্তারের কাছে, যাতে তার বাবাকে কেমোথেরাপি দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শায়লা ভাবতে থাকে ইমতি এতগুলো টাকা হঠাৎ কোথায় পেল, আর সেই টাকাগুলো এখন গেলই বা কোথায়। আর ওই দিনই যেহেতু রোমানা ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেছিল, তাই শায়লা তখন আসে রোমানাকে জিজ্ঞাসাবাদ করতে। তখন রোমানা বলে ইমতি নামের আমি কাউকে চিনি না, আর এই খুনের সাথে আমার কি সম্পর্ক। এরপর শায়লা বলে আছে কি নেই সেটাই চেক করতে এসেছি। আপনি যে ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেছেন আপনি কি করেছেন এই টাকা দিয়ে। এরপর রোমানা শায়লাকে একটি চেক বই এনে দেয়, আর সেটা দেখে শায়লা বলে আপনি হঠাৎ এত টাকা সিনেমায় কেন ইনভেস্ট করলেন। রোমানা বলে সেটা আমার ব্যাপার। এরপর শায়লা সেখান থেকে চলে আসে। এরপর শায়লা এফটিসিতে ডিরেক্টর রাজুর সাথে দেখা করতে যায়, যেখানে ইমতি ও জিসান মিউজিক ভিডিওর শুটিং করছিল। শায়লা ডিরেক্টর রাজুর থেকে জিসানের ফোন নাম্বারটা নিয়ে নেয়।
এরপর শায়লা আবার ইমতির বাসায় আসে এবং ভালো করে সব জায়গায় চেক করতে বলে। অনেক খোঁজাখুঁজির পর একটি লাইটার খুঁজে পায়। শায়লা বুঝতে পারছিল না এই লাইটারটা কার হতে পারে। এরপর শায়লা জিসান সহ ইমতির সাথে যতগুলো মডেল কাজ করেছে তাদের সবাইকে অফিসে ডাকে। জিসান শায়লাকে দেখে তার রূপের প্রশংসা করতে থাকে, আর শায়লাও জিসানের স্বভাব বুঝতে পেরে তার শার্টের একটি বোতাম খুলে প্রতি উত্তর দেয়। জিসানের সাথে কথা বলে শায়লা বুঝতে পারে সে গভীর জলের মাছ। কথা বলা শেষে পুলিশ জিসানকে ছেড়ে দেয় এবং তার নাম্বার ট্র্যাক করে তার উপর নজর রাখতে থাকে। ডিবি অফিস থেকে বের হয়ে জিসান রোমানাকে সবকিছু জানায়। রোমানা তখন জিসানকে তার সাথে রাত কাটানোর জন্য পূর্বাচলের বাড়িতে আসতে বলে। এরপর জিসান তার ফোনটি অফ করে রাস্তায় ফেলে দেয়। এদিকে ডিবি অফিসে জিসানের ফেসবুক জিসানের হাতে সেম লাইটারের একটি ছবি দেখতে পায়, যে লাইটারটি তারা ইমতির বাসায় পেয়েছিল। তখন তারা বুঝতে পারে ইমতির হত্যাকাণ্ডের সময় জিসান সেখানে উপস্থিত ছিল। শায়লা জিসানকে অ্যারেস্ট করার জন্য বের হতে চায়, কিন্তু জিসানের ফোনটি বন্ধ থাকায় তাকে আর ট্র্যাক করতে পারছিল না পুলিশ। এদিকে জিসান ফার্ম হাউসে গিয়ে দেখে রোমানা কোনো গাড়ি ছাড়াই উবারে করে চলে এসেছে। সে রোমানাকে বাড়ির এপাশে ও পাশে খুঁজতে থাকে। রোমানার হাতে বানানো এক কাপ কফি খেয়ে তারা গল্প শুরু করে। কফি খাওয়ার পর জিসানের শরীর অবশ হতে থাকে। জিসান বিছানায় লুটিয়ে পড়ে, কারণ রোমানা কফির সাথে অ্যানেস্থেসিয়া বা অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিয়েছে। রোমানা চাইছিল জিসান যেভাবে তাকে দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে একইভাবে সে জিসানকেও হত্যা করবে। সেই প্ল্যান মতো রুমে আগুন জ্বালিয়ে দেয়, আর ধোঁয়াচ্ছন্ন হয়ে শ্বাসকষ্ট শুরু হয় জিসানের। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই জিসানের মৃত্যু ঘটে। রোমানা জিসানকে হত্যা করেছিল মূলত 3টি কারণে। 1 নাম্বার হলো রোমানা শাহিদকে খুন করেছিল, এটার একমাত্র সাক্ষী ছিল জিসান, আর সাক্ষীকে যে বাঁচিয়ে রাখতে হয় না এটা সে জিসানের কাছ থেকেই শিখেছে। দ্বিতীয়ত, মডেল ইমতির হত্যাকাণ্ডের ঘটনার পর সে বুঝে যায় জিসানের চারিত্রিক সমস্যা আছে। সেদিন রাতে কক্সবাজারে জিসান ইমতির সাথে না থাকলে কখনোই মেয়েটা তাদের কথোপকথন রেকর্ড করতে পারত না। আর তৃতীয়ত, রোমানার আরও একজন বয়ফ্রেন্ড ছিল। জিসান মারা যাওয়ার পর রোমানা তার বয়ফ্রেন্ডকে ফোন করে আসতে বলে। রোমানা রুম থেকে বের হয়ে তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। আর এখানে কাহিনীটি অসমাপ্ত রেখেই মুভিটি শেষ হয়ে যায়। এটি ছিল পাপ সিনেমাটির প্রথম চাল। খুব শীঘ্রই সিনেমাটির দ্বিতীয় পর্ব রিলিজ হবার কথা রয়েছে, যেটি রিলিজ হলে আমরা বুঝতে পারবো রোমানার সাথে তার এই তৃতীয় প্রেমিকের সম্পর্কটা কি, আর আদেও কি রোমানা তার এই হত্যাকাণ্ডের পাপ থেকে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে কিনা। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সিনেমাটির দ্বিতীয় পর্বে কি ঘটতে পারে সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।